সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? একদিন আগে আমরা কথা বলেছি কানাডাতে অগাস্ট মাসে অনেকগুলো রুলস এবং লস পরিবর্তন হবে। আজকে কথা বলবো 8টি ইমিগ্রেশন চেঞ্জেস নিয়ে, যেগুলো কার্যকরী হওয়ার বিষয় রয়েছে। এগুলো অনেকের জন্যেই ইনফরমেশন হিসেবে কাজে আসতে পারে। তো আলোচনাটা খুব বেশি দীর্ঘায়িত হবে না। 8 নিউ কানাডা ইমিগ্রেশন আপডেটস টু ওয়াচ ফর ইন অগাস্ট 2026। তো এই অগাস্ট মাসে অনেকগুলো ঘটনা ঘটবে, যেগুলো আগের ঘটনার সাথে সম্পর্কিত। রিসেন্টলি দুইটা হিউম্যানিটেরিয়ান পলিসি নিয়ে কথা উঠেছে কানাডার, সেগুলো নিয়ে কিছু হিন্টস থাকবে। এরপরে এখানে অনেকেই কানাডাতে অ্যাপ্লাই করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়েছে অনেক স্টুডেন্টদের, তারা এটা নিয়ে আন্দোলন করতেছে। এটা নিয়ে হালকা কিছু হিন্টস থাকবে। কানাডাতে আগে ব্যাকলগগুলো যে বিভিন্নভাবে প্রকাশ করা হতো পার্সেন্টেজ আকারে, এখন সেগুলো আর ওইভাবে করা হবে না, সে বিষয় নিয়ে আমরা কিছু হিন্টস দিব। তো আমরা একটু দেখি ওয়ান বাই ওয়ান। আইআরসিসি চেঞ্জেস হাউ ইট রিপোর্টস প্রসেসিং ব্যাকলগস। আগে প্রসেসিং ব্যাকলগ নিয়ে আমরা প্রত্যেক মাসে আপনাদেরকে ইনফরমেশন দিতাম যে এই মুহূর্তে কোন ক্যাটাগরিতে কী পরিমাণে অ্যাপ্লিকেশন ইন প্রসেসে রয়েছে, কত পার্সেন্ট প্রসেস হয়েছে, কত পার্সেন্ট স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হয়েছে, এইগুলোর যে ডাটা সার্ভিস কানাডা ইমিগ্রেশন দিত, সেখানে একটা পরিবর্তন এসেছে। এখন তারা এখানে দেখাচ্ছে নিউ পেজ টাইটেল ইনসাইড আইআরসিসি অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম, যেটা 21শে জুলাই পাবলিশ হয়েছে। এবং সেক্ষেত্রে কী পরিমাণে ইনভেন্টরি রয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হাতে, সে বিষয়গুলো তারা মূলত পাবলিশ করবে। Under the previous format, IRCC reported what percentage of applications in each category were being processed within service standard versus setting in backlog, অর্থাৎ কী পরিমাণে ব্যাকলগে কী পরিমাণে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পাবলিশ হচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, সেগুলো দেখাতো। The new format no longer provides the percentage breakdown, removing the most commonly cited metric for tracking whether IRCC was keeping pace with its own targets. তার পরিবর্তে তারা কি করবে? আপডেটেড পেজ রিপোর্টস টোটাল অ্যাপ্লিকেশনস ওয়েটিং এ ফাইনাল ডিসিশন ব্রোকেন ইন্টু 3 নিউ ক্যাটাগরিজ ফর পার্মানেন্ট রেসিডেন্সি, ইকোনমিক, ফ্যামিলি অ্যান্ড প্রোটেকশন। তো এখন তারা জাস্ট কী পরিমাণে অ্যাপ্লিকেশন তারা প্রসেস করতেছে সেই তথ্যটাই পাবলিশ করবে, বাকি কিছু তারা খুব একটা দিবে না, এমনটাই আমরা জেনেছি। এটা একটা বিষয়। দি নিউ রিপোর্টিং স্ট্রাকচার অলসো ইনক্লুডস applications placed on a wait list for future processing, a category that did not exist under the previous dashboard format. সেকেন্ড যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো নিউ ফ্রাঙ্কোফোন স্টুডেন্ট পাইলট ইনটেক বিগিনস। 26শে অগাস্ট নতুন করে এই পাইলট প্রোগ্রামটি আবার লঞ্চ হবে, যেটাকে বলা হচ্ছে ফ্রাঙ্কোফোন স্টুডেন্ট পাইলট ইনটেক। এটা ডিরেক্ট পিয়ার প্রোগ্রামের একটা অপরচুনিটিস ক্রিয়েট করবে। New annual intake period under the Francophone minority communities student pilot begins on August 26, following the extension announced by Immigration Minister Lena Diab on July 6 into Winnipeg. তো এখানে যেটা ঘটবে 26শে অগাস্ট 2026 থেকে 25শে অগাস্ট 2027 পর্যন্ত 2970 জন এখানে কোয়ালিফাইং স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন এখানে জমা হবে। এর মধ্যে যখন কোটা পূরণ হয়ে যাবে তারপর আর নতুন অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। দি পাইলট ওয়াজ অরিজিনালি সেট টু ক্লোজ অগাস্ট 25, 2026। এটা ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা আবার 1 বছর বাড়ানো হচ্ছে এবং সেই সময় 2970 অ্যাপ্লিকেশন তারা এখানে অ্যাকসেপ্ট করবে। 2970 অ্যাপ্লিকেশনের সংখ্যাটা খুব বেশি না, কিন্তু আবার এক অর্থে কমও না, কারণ এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ম্যাটার। দি FMCSP অফার ফ্রেঞ্চ স্পিকিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস from designated countries across Africa, Middle East and Americas a direct pathway to permanent residency after completing a Canadian credential. Eligible applicants must hold a letter of acceptance bringing the FMCSP code from one of 17 participating designated learning institutions outside Quebec. The pilot requires a minimum French language score NCLC 5 in all 4 skills, a lower threshold of the NCLC 7. তো ইউজুয়ালি যেটা হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস পিআর প্রোগ্রামে তো NCLC লেভেল 7 লাগে, কিন্তু এই ক্ষেত্রে এই
প্রোগ্রামে এনসিএলসি 5 হলেও এখানে কোয়ালিফাই করা যাবে। এরপর আরেকটা অ্যাপ্লিকেশন ক্যাটাগরি হংকং পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে, এটা ক্লোজ হয়ে যাচ্ছে 31শে আগস্ট 2026। হংকংয়ের সিটিজেন যারা তারা অনেকে অ্যাফেক্টেড হয়েছিলেন চায়নার কিছু রুলসের কারণে, সেটার কারণে বিশেষ কিছু সুযোগ দেওয়া হয়েছিল। এই স্ট্রিম টার্গেট হংকং ন্যাশনালস হু graduated from a Canadian designated learning institution within the past 3 years. Stream B targets Hong Kong nationals with at least 12 months of full-time Canadian work experience or equivalent 1560 hours part-time work experience within the past years. এই দুইটি ক্যাটাগরির ব্যক্তিদের জন্য একটা পিআর প্রোগ্রাম ছিল, সেটা মূলত ক্লোজ হয়ে যাচ্ছে 31শে আগস্ট। তারপরে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে অলরেডি 1,04,616টা ইনভাইটেশন ইস্যু করেছে তারা প্রথম 6 মাসে। এটার উদ্দেশ্য হলো এক্সপ্রেস এন্ট্রিতে প্রসেসিং টাইম যেহেতু 6 মাস লাগে, যাতে করে এই ব্যক্তিদেরকে আগামী 6 মাসের মধ্যে ভিসা ইস্যু করে কানাডাতে এন্ট্রি করানো যায়। তো যে কারণে মেজরিটি ইনভাইটেশন যেহেতু ইস্যু হয়ে গেছে, সুতরাং নতুন ইনভাইটেশন খুব বেশি হবে না। আগস্ট মাসে ইনভাইটেশনের বিষয়গুলো খুব বেশি থাকবে না, এমনটাই আমরা জেনেছি। The most recent draw followed cluster model in PNP, CEC and French-speaking rounds appeared with a compressed window of 3 to 4 consecutive days. এরপরে হচ্ছে ফেট অফ প্রোটেস্ট কলেজ অ্যান্ড PGWP রিফিউজাল অ্যান্ড অনগোয়িং প্রোটেস্ট। তো এখানে সাম্প্রতিক সময়ে নন ক্রেডিট ক্যাটাগরিতে যারা কোর্স কমপ্লিট করেছে তাদের PGWP অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করেছে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এটা নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছে, কারণ এই নিয়মটা মূলত কার্যকর হওয়ার কথা জুন 2026 থেকে। এই জুন 2026-এর আগে যারা কানাডাতে এসেছে তাদের জন্য এই নিয়মটা কার্যকর হওয়ার কথা ছিল না, কিন্তু তারা এখানে আগের স্টুডেন্টদের উপরেই মূলত এই নিয়মটা কার্যকরী করেছে। ফলে অনেকেই স্টাডি পারমিট পড়াশোনা শেষ করে যে PGWP পাওয়া যায়, যেটা রেফারেন্সে 2 বছর 3 বছর পর্যন্ত স্টুডেন্টরা এখানে ওয়ার্ক পারমিটের ফ্যাসিলিটিস পায়, সেটা ক্যান্সেল হয়েছে। এটা নিয়ে মূলত একটা আন্দোলন চলতেছে। আপনারা যারা কানাডাতে পড়তে আসতে চান তারা অবশ্যই নন ক্রেডিট প্রোগ্রামে আসবেন না, চেষ্টা করবেন ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আসার, সেগুলো আপনাদের জন্য বেশি হেল্পফুল হবে। নিঃসন্দেহে নির্ঝঞ্ঝাটভাবে আপনারা পড়াশোনাগুলো করতে পারবেন। এটা একটা বিষয় গেল। তো এই বিষয়গুলো নিয়ে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখনও কোনো উদ্যোগ নেয়নি, এটা সবাই ওয়েটিংয়ে রয়েছে। এরপরে যে ঘটনাটি ঘটবে, প্যালেস্টিনিয়ান টেম্পোরারি ইমিগ্রেশন ভিসা এক্সটেন্ডেড। তো প্যালেস্টিনিয়ানের যে ঘটনাগুলো আপনারা জানেন যে এখানে যুদ্ধবিধ্বস্ত অবস্থা, সেই জায়গাতে তাদের মধ্যে অনেকে যারা কানাডাতে আছে, ধরুন যে প্যালেস্টিনিয়ান অনেকে কানাডাতে অবস্থান করতেছে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে, তারা যদি নিজের দেশে ফিরে যায় তাহলে যুদ্ধের মধ্যে পড়ে তাদের জীবনটা হারাতে হতে পারে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই জন্য কানাডা গভর্নমেন্ট প্যালেস্টিনিয়ানদের জন্য টেম্পোরারি ইমিগ্রেশন ভিসাটাকে বাড়িয়ে দিয়েছে। এটা ক্লোজ হওয়ার কথা ছিল 31শে জুলাই 2026, কিন্তু এটা আরও সময় ধরে থাকবে। এটা 2027 সালে 30শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। দিস মেজার ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ডিসেম্বর 2023 in response to crisis in the Palestinian territories and were extended twice. The policy allows eligible Palestinians in Canada to apply for pre-exempt study permit, open work permit, temporary resident permit or extension of their temporary resident status. নিঃসন্দেহে এটা একটা প্রশংসার কাজ। এরপরে হচ্ছে অন্টারিও প্রভিন্সে আপনারা জানেন যে এই বছরে যে কোটা 14,500-এর মতো, তারা অলরেডি মেজরিটি ইনভাইটেশন ইস্যু করে ফেলেছে। তো এখানে একটা ওভারঅল ঘটতেছে। নতুন সিস্টেমে মূলত অন্টারিও প্রভিন্সিয়াল নামের প্রোগ্রামগুলো চলবে। কী ধরনের এলিজিবিলিটি থাকবে এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে ইউআই সিস্টেমটা নতুন করে লঞ্চ হওয়ার কথা, সেটা নিয়ে একটা যতটুকু আভাস আমরা পেয়েছি, এই মাসের মিডিলে সাধারণত এই নতুন অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম ওপেন হতে পারে, এরকমটা যথেষ্ট সুযোগ রয়েছে। তো এই নিউ স্ট্রিমে মূলত আপনাদের যে অকুপেশন ক্যাটাগরি 0 to 5 টিয়ার ক্যাটাগরি যেটাকে বলা হয়, এটার মধ্যে তারা আলাদা আলাদা ভাগ করে কোনটাতে কী অবস্থা এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই সংক্রান্ত আলোচনা আপনারা চাইলে দেখে নিতে পারেন। অন্টারিও ইউআই সিস্টেমটা বর্তমানে বন্ধ রয়েছে। 25শে জুন থেকে নতুন করে কেউ ইউআই লঞ্চ করতে পারবে না। নতুন সিস্টেমে ইউআই লঞ্চ করা যেতে পারে যদি তারা এটা এই মাসে ওপেন করে। এমপ্লয়ার্স হিসেবে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য ওয়াইএনপি পোর্টালে নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। যারা নতুন করে
এখানে ইনক্লুড হতে চান তারা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে একটা মেজার ছিল ইবোলা ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার রেস্ট্রিকশন শিডিউল টু ইন লেট অগাস্ট। ইবোলা ভাইরাস নিয়ে আপনার আফ্রিকান কিছু দেশ, রিপাবলিক অফ দি কঙ্গো, উগান্ডা এবং সাউথ সুদান, তাদের মধ্যে টেম্পোরারি একটা পজ দেওয়া হয়েছিল। সেই সমস্যাটা মোটামুটি সমাধান হয়েছে, এই কারণে এই সমস্যাটা আবার রিলিভ করা হয়েছে। এখন এই টেম্পোরারি মেজারের যে একটা সাময়িক বন্ধ ছিল সেটা আবার চালু হবে। আমরা একটা গ্যালেন্সি যদি টেবিলের মধ্যে দেখি, 2রা আগস্ট এক্সপ্রেস এন্ট্রি ড্র ক্লাস্টার রিজুমি এক্সপেক্টেড টু কন্টিনিউ উইথ পিএনপি ড্র অন অগাস্ট। তারপরে হচ্ছে প্যালেস্টাইনিয়ান টেম্পোরারি মেজার অলরেডি এক্সপায়ার্ড, এটা এক্সটেন্ড করা আছে ডিসেম্বর 2027 পর্যন্ত। তারপরে FMCSP নিউ অ্যানুয়াল ইনটেক ওপেন হচ্ছে এই মাসে। তারপরে ইবোলা ইমিগ্রেশন ডকুমেন্ট সাসপেনশন ইন্ডস, তবে এটা এক্সটেন্ডও হতে পারে। এরপরে হচ্ছে ইবোলা কোয়ারেন্টাইন মেজার ইন্ড, এটাও এক্সটেন্ড হতে পারে। হংকং পিআর পাথওয়ে ক্লোজ হয়ে গেছে, এক্সটেন্ডও হতে পারে, এটা এখনও আন্ডার অবজারভেশন রয়েছে। অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি ইউআই রিওপেন্স, আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে এটা ওপেন হবে। TBD নেক্সট IRCC ব্যাকলগ আপডেট এক্সপেক্টেড ইন অগাস্ট। TBD PGWP রিফিউজাল রেসপন্স ফ্রম IRCC, এটা যে রিফিউজালের বিষয়গুলো নিয়ে অনেক একটা বিক্ষোভ চলতেছে, সেটা নিয়ে একটা রেসপন্স পাওয়া যেতেও পারে। তো আজকের আলোচনা আমরা শেষ করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।